প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনুষ্ঠানের শুরুতেই আসুন পরিচিত হয়ে নিই আমাদের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি। আরও রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, রাজনীতির বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা আজকে আমাদের আলোচনার বিষয়ই হলো প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণটিকে নিয়ে। এই ভাষণটির প্রতি মানুষের আগ্রহ ছিল, কারণ অনেকে ভাবছিল যে নির্বাচন নিয়ে উনি কী বলেন, এবং আমরা লক্ষ্য করলাম উনি নির্বাচন নিয়ে কথা বলেছেন। রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে একটি নির্বাচনী রুটম্যাপ চাচ্ছিল, কখন নির্বাচন হবে এই ধরনের প্রশ্নটা খুব বড় আকারে দিন দিন বাড়ছিল, এবং তারই জবাব দিয়েছেন প্রফেসর ইউনূস। উনি বলেছেন যে 2025-এর শেষ দিকে অথবা 2026-এর প্রথম দিকে জাতীয় নির্বাচন হতে পারে। আজাদ মজুমদার, এই সময়ের মধ্যে নির্বাচন সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। মাননীয় প্রধান উপদেষ্টা সব কিছু বিচার বিশ্লেষণ করে, চিন্তাভাবনা করে, অনেক আলোচনা করে তারপর উনি একটা সময়সীমার কথা প্রথমবারের মতো উল্লেখ করলেন। আপনি জানেন যে উনি দায়িত্ব নেওয়ার পর 4 মাস পেরিয়ে গেছে। এর মধ্যে প্রায় সময় এই বিষয়টা আলোচনায় এসেছে, কবে নির্বাচন হবে বা কবে নির্বাচন হতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে কারো কারোর মধ্যে কিছু সন্দেহ অবিশ্বাসও তৈরি হচ্ছিল। যদিও সরকারের দিক থেকে আসলে বরাবরই এক ধরনের স্বচ্ছতার মাধ্যমে এই প্রক্রিয়াটাকে এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে, এবং সরকার সবসময় পরিষ্কার ছিল সরকার কি করতে চাচ্ছে, এবং সবসময় সরকার কিন্তু তার কাজের নিয়মিত বিবরণ জনগণের সামনে, রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করেছে। সেখানে কখন কি পদ্ধতিতে নির্বাচন হবে পরিষ্কারভাবে কোনো সময়সীমা উল্লেখ না করলেও যে সংস্কারগুলো প্রয়োজনীয় সেই সংস্কারগুলোর জন্য সরকার যে অনেকগুলো উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগগুলো জনগণের কাছে স্পষ্ট করেছে। শুধু বাকি ছিল একটা সময় বা একটা মাস, দিনক্ষণ, এরকম কিছু একটা ঘোষণা করা। সেটা অনেকগুলো রাজনৈতিক দল তারা এই দাবি করেছে, মাঠে দাবি করেছে। যদিও প্রধান উপদেষ্টার সাথে যখন তাদের বৈঠক হয়েছে তখন বিভিন্ন সময়ে এই বিষয়টা অত প্রাধান্য পায়নি। সর্বশেষ যে মিটিংটা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে, সেখানেও ওনারা কিন্তু সুপারিশ করেছিলেন, ঠিক দাবি আকারে পেশ করেননি যে নির্বাচনের রোড ম্যাপ এখনই ঘোষণা করতে হবে। ওনারা বলেছেন যে নির্বাচনের রোড ম্যাপটা যদি ঘোষণা করে দেওয়া যায় তাহলে আরও অন্যান্য যে কাজগুলো আছে সরকারের, সেই কাজগুলোকে গুছিয়ে নিতে সরকারের জন্য সুবিধা হবে, এবং রাজনৈতিক দলগুলো আসলে তাদের পরিকল্পনাটা সেটাকে মাথায় রেখে এগিয়ে নিতে পারবে। তো এই জিনিসগুলো মাননীয় প্রধান উপদেষ্টা উনি বিচার বিশ্লেষণ করেছেন। এবং নির্বাচন কমিশন যেহেতু আমাদের কিছুদিন আগে গঠিত হয়েছে, নির্বাচন কমিশন গঠিত হওয়ার পরে তারা কাজ শুরু করেছে। তাদের কর্মপদ্ধতি সম্পর্কেও এখন একটা ধারণা পাওয়া গেছে, তারা কোন সময়ের মধ্যে কি কি কাজগুলো সম্পন্ন করতে পারবেন। এগুলো সম্পর্কে যখন ধারণা করা গেছে তখন মাননীয় প্রধান উপদেষ্টা মোটামুটি নিশ্চিত হয়ে একটা সময়ের কথা বলেছেন, এবং এই সময়ের মধ্যে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির কথা উনি বলেছেন। আজকে শুধু নির্বাচনের যে সময়সীমা ঘোষণা করেছেন তা নয়, পাশাপাশি জাতীয় ঐক্যমতের জন্য আলাদা একটা কমিশন গঠন করার কথা বলেছেন, যে কমিশনের নেতৃত্বে উনি নিজেই থাকবেন। এই সময়ের মধ্যে নির্বাচনকে যদি সুষ্ঠু এবং সফল একটা নির্বাচন করতে হয়, এটার জন্য প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো কি হবে এই বিষয়ে ঐক্যমত সৃষ্টি করার জন্য সরকার কাজ করবে, এবং সামনে হয়তো সেই কাজগুলো আমরা দেখতে পাবো। ব্যারিস্টার ফুয়াদ, উনি নির্বাচনের একটা রুটম্যাপ ঘোষণা করেছেন, কিন্তু এর আগে কিছু কথা বলেছেন যে এগুলোর সংশোধন বা সংস্কার ছাড়া নির্বাচন একটু কঠিন হবে। উনি কিছু প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। উনি বলেছেন যে প্রথমে সবচেয়ে বড় কাজ হলো ভোটার তালিকা হালনাগাদ করা। এটা এমনিতেই কঠিন কাজ। এখন কাজটা আরও কঠিন হলো এই জন্য যে গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। ভোটার তালিকা যাচাই বাছাই করার সুযোগ হয়নি কারো। যারা 15 বছরে ভোটার হবার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর আবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে যে অধিকার ও আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল, তাই এবারে নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। উনি প্রত্যাশা করেছেন যে এবারের তরুণ তরুণীরা শতভাগের কাছাকাছি ভোট দেয়, এটা ওনার প্রত্যাশা, এবং এর জন্য যে কিছু কাজ দরকার সে কথা উনি উল্লেখ করেছেন। উনি মূলত চাচ্ছেন যে নতুন ভোটার যারা হচ্ছে বা হবে তারা যাতে ভোটে অংশগ্রহণ করে। এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? উনি আজকে যে বক্তব্য দিয়েছেন এটা
ওনার আগে নিউ ইয়র্ক টাইমসে দেওয়া ইন্টারভিউর সাথে আমি খুবই মিল খুঁজে পাচ্ছি এবং কোয়াইট কনসিস্টেন্ট। এবং যারা নির্বাচনের রোডম্যাপের ব্যাপারে বারবার তাগাদা দিচ্ছিলেন তাদের প্রশ্নের ব্যাপারেও কিন্তু আমি কথাটা বারবার বলেছি যে উনি যখন নিউ ইয়র্কে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে গেছেন, নিউ ইয়র্ক টাইমসের সাথে বক্তব্যে কিন্তু প্রিটি একটা রোডম্যাপ সেখানে দিয়েছিলেন, কাজ বেইজ, একটা রাফলি সময়, সব কিছু বলে দেওয়া ছিল সেখানে। এবং আজকে ওনার বক্তব্যে সেগুলো উনি আবার রিইটারেট করেছেন। এবং এটা করবার মধ্য দিয়ে যেটা প্রকাশিত হয়েছে যে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে লুকোছোপা কোনো কিছু নাই। আমরা রাজনৈতিক মহলে প্রচুর ষড়যন্ত্র তত্ত্ব শুনতে পাচ্ছি যে উনি আল জাজিরাতে কি এমনটা বলেছেন যে উনি 4-5 বছর পর্যন্ত থাকতে পারেন একটা টার্ম। বাংলাদেশে যারা এগুলো অনুবাদ করেছেন তারা সার্টেনলি ইদার হচ্ছে জ্ঞানপাপী, বুঝে শুনে এটা করেছেন, আর একটা হচ্ছে একটা বিশাল জনগোষ্ঠী উনি ইংরেজিতে যেটা বলেছেন সেটা আসলে বোঝে নাই, ওইটা উনি মিন করেন নাই। আমরা তখনও বলেছি যে উনি টার্ম বলতে এক্সাম্পল আকারে একটা সময় আসছে যে ইলেকশন টার্মটা কতদিনের হতে পারে না পারে, 4-5 বছরের, সেক্ষেত্রে আমরা কতদিন থাকবো, এরকম একটা টার্ম থাকবো না কম বেশি থাকবো, এগুলো কথার কথা, কতদিন থাকবো এটা স্টেক হোল্ডাররা ডিসাইড করবে, ওনার বটম লাইন ছিল সেটা। তো সেই জায়গাতে আজকে উনি যেটা বলেছেন যে আমাদের যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ম্যান্ডেট আছে, এই ম্যান্ডেটের মোদ্দা কথা হচ্ছে সংস্কার, পরিবর্তন। এই ম্যান্ডেটের ভিতরে নির্বাচন আলাদা কোনো আলোচ্য বিষয় কখনো ছিল না। এর মানে কি নির্বাচন নাই? সংস্কারের মধ্যে নির্বাচন আছে, এটা ইন ইটসেলফ ইনহারেন্টলি এখানে আছে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আজকের কথাটা অনেক পরিষ্কার হবার কারণে যেটা হয়েছে যে রাজনৈতিক দলগুলো কিছুটা হয়তো আশ্বস্ত হবে, কিন্তু আমি আশঙ্কা করছি যে যারা নির্বাচনের জন্য খুব বেশি প্রেশার দিচ্ছেন তারা আসলে থেমে থাকবেন না। এরপরে তারা দিন তারিখের আন্দোলনে যাবেন, মাসের আন্দোলনে যাবেন, যে ডিসেম্বর মাস হলে ডিসেম্বর মাস বলেন, 26 জানুয়ারির 13 তারিখ হলে 13 তারিখের কথা এখনই বলেন, এখনই বলতে হবে, আগামী মাসের মধ্যে বলতে হবে। তো এই জায়গাতে হচ্ছে যে জাতি এবং রাষ্ট্র আকারে আমাদের গণ অভ্যুত্থানকে রিভাইজ করা দরকার, যে কেন আমরা রাজনৈতিক কর্মীদের ডাকে, আমাদের রাজনৈতিক দলের ডাকে মানুষ নামে নাই গত 16 বছর, কেন আমরা নিজেরা দলীয় মিছিল করেছি, কেন আমরা পিটানি খাইছি, কিন্তু সাধারণ মানুষ সহমর্মী ছিল কিন্তু কেউ রাস্তায় নামে নাই। তো ওভারঅল যেটা হয়ে গেছে বাংলাদেশ রাষ্ট্রে যে রাজনৈতিক নেতা এবং দলের ব্যাপারে কিন্তু আমাদের যথেষ্ট একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং লার্জলি মোটা দাগে আমাদের সবাইকে কিন্তু মানুষ বাটপার মনে করে। আমরা যারা রাজনীতি করি আমাদের দল এবং ব্যক্তিদেরকে মানুষ প্রচণ্ড অসৎ মনে করে, চোর মনে করে, ছ্যাঁচড়া মনে করে, চাঁদাবাজ মনে করে, এবং চাঁদাবাজির একটা রেফারেন্সও এখানে আছে, আপনি হয়তো এটা আলোচনা করবেন এর পরে। তো সেই জায়গাতে থেকে শুধুমাত্র নির্বাচনের দাবি করাটা অন্যায্য দাবি, কিন্তু সংস্কারের মধ্যে নির্বাচন আছে। তাই গণ অভ্যুত্থানের এই স্পিরিটের সাথে কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার এই দাবি থেকে পিছিয়ে আসবে এটা আমরা চাই না, কিন্তু নির্বাচনও করতে হবে। একটা এই সরকারকে পারপেচুইটির জন্য, অনন্তকালের জন্য থাকবার কোনো ম্যান্ডেট আমরা দেই নাই। দ্বিতীয় কথা হচ্ছে উনি সংস্কারটা কিভাবে করবেন এই প্রসেসটা উনি নিউ ইয়র্ক টাইমসের সাথে ইন্টারভিউতে বলেছেন যে রিকমেন্ডেশন যেগুলো আসবে কমিশনগুলো থেকে ডিসেম্বর জানুয়ারিতে, এই সুপারিশগুলো নিয়ে আমি রাজনৈতিক দলের সাথে বসবো। রাজনৈতিক দলগুলো এটার বাস্তবায়নটা কিভাবে চায়, কতটুকু চায়। উনি কোনো ইন্টারভিউতে এমনটাও বলেছেন যে ন্যূনতম যতটুকুতে সবাই একমত অতটুকু আমি বাস্তবায়ন করে যাব, বাকিটা পরবর্তী গভর্নমেন্টের জন্য রেখে যাওয়া হবে। প্রশ্ন হচ্ছে রাজনৈতিক সরকার আসলে সংস্কার করবে কিনা, কতটুক করবে, যতটুক করা দরকার অতটুক করবার ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় আসতে পারবে কিনা, এখানে অনেক প্রশ্ন জড়িত আছে। সেই ক্ষেত্রে আমি বোধ করছি নির্বাচন এবং সংস্কার কখন এবং কতটুকু করা হবে এই প্রশ্নে আমরা জনগণের কাছে গণভোটে যেতে পারি। আপনি স্টেক হোল্ডারদের সাথে বসেন, সুপারিশমালাগুলো আসুক, তখন সরকার একটা সামারি জাতির কাছে প্রেজেন্ট করুক যে ধরেন সংবিধান বিষয়ে আমরা স্টেক হোল্ডারদের সাথে বসে আমাদের কনক্লুশন হচ্ছে এইটা রাখা হবে, আগেরটা কিছু সংশোধন করা হবে, অথবা এটা পুনর্লিখন করার সিদ্ধান্ত আছে। জনগণ কি বোধ করেন? আমরা কি এইটা এখন সংশোধন করে যাব, পুনর্লিখন করে যাব, কি করব? গণভোটে দিয়ে দেন, মানুষ ভোট দেখ না। যেহেতু বলা হচ্ছে যে আমরা গত 15-16 বছরে নির্বাচন করি নাই, আমাদের নির্বাচন কমিশনের কিন্তু সক্ষমতাও প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। কারণ আপনি যে মাঠে গত 16 বছর খেলেন নাই, আপনি যে নিজেকে মেসি মনে করতেছেন, রোনাল্ডো মনে করতেছেন, বাস্তবতাটা তা না।
খেলার মাঠে নামলে দেখবেন যে আপনি আসলে ফুটবল খেলতে গিয়ে ভলিবল খেলতেছেন, হাত দিয়ে দৌড়াইতেছেন, নতুন নতুন প্লেয়ারও থাকবে, নতুন নতুন প্লেয়ারও আসছে। অতএব গণভোটের আয়োজনে যদি সরকার যায় এই সংস্কারের সুপারিশগুলোকে নিয়ে, আপনি গুরুত্বপূর্ণ সংবিধান, নির্বাচন পরিবর্তন, যেমন একটা নির্বাচনের আলোচনা আসতেছে, এটা কি কারেন্ট যে সিস্টেম আছে ফার্স্ট পাস দ্য ভোট পোস্ট যে সিস্টেম, না আপনি সংখ্যানুপাতিক পরিমাপের ভিত্তিতে যাবেন, পিয়ার সিস্টেমে যাবেন, গণভোট দিয়ে দেন, দেখেন মানুষ কি বলে, জনগণ কি বলে। তো এইভাবে প্রসেস ফলো করে গেলে যেটা হবে, জনগণের অংশগ্রহণ বাড়বে, নির্বাচন কমিশনের সক্ষমতা যেটা প্রশ্নবিদ্ধ হয়ে আছে সেটা মানে আপনার আস্তে আস্তে বেড়ে যাবে। ভোটার তালিকা এর প্রসেসের মধ্য দিয়ে বারবার হালনাগাদ হবে, প্রত্যেকটা গণভোটে এই প্রশ্নটা আসবে যে আসলে আমি তো ভোটার হই নাই, আমি তো ভোট দিতে পারি নাই। তাহলে এটা করতে করতে নির্বাচন কমিশন ভোটার তালিকাটা একটা পর্যায়ে গিয়ে যথেষ্ট ম্যাচিওর হয়ে যাবে। এখন প্রশ্ন করতে পারে তো অনেক টাকা পয়সা খরচের ব্যাপার, টাকা পয়সা খরচ তো করতে হবে, জনগণের ম্যান্ডেটের জন্য পয়সা খরচ করা লাগলে করতে হবে, চুরি বন্ধ করতে হবে, তো টাকা পয়সা ঠিক থাকবে। তরুণদের ব্যাপারে একটা বিষয় আমি খুব বোধ করছি, এই গণ অভ্যুত্থানে কিন্তু আপনার 12, 13, 14, 15 বছরের ছেলেমেয়েরাও ইনভলভ ছিল। সেক্ষেত্রে একটা পার্টিকুলার এক্সেপশন আকারে গণভোট এবং আসন্ন নির্বাচনের ভোটের বয়সটা আমরা কমাইতে পারি কিনা, ওয়ান অফ। কারণ হচ্ছে এইটা তাদের জীবনের একটা ঐতিহাসিক মোমেন্টাম, যেখানে তারা বুক পেতে দিয়ে মতামত দিয়েছে রাস্তায়। তো যারা বুক পেতে দিয়ে মতামত দিয়েছে এবং 18-র নিচে অসংখ্য শহীদ আছে, তো যে বয়স 18 হওয়ার কারণে রক্ত দিতে, দেশের জন্য জীবন দিতে কার্পণ্য করে নাই, সে কেন ভোটের ব্যালটে গিয়ে মতামত দিতে পারবে না যে আগামী দিনের রাষ্ট্রটাকে সে কীভাবে দেখতে চায়। অতএব একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট হিসাবে আমরা ভোটটাকে 15 বছরে নিয়ে আসতে পারি কিনা, 14 বছরে নিয়ে আসতে পারি কিনা, তরুণদের অংশগ্রহণের কথা যেহেতু উনি বারবার বলেছেন, এইটা একটা মাধ্যম হতে পারে। আজাদ মজুমদার, কেউ কেউ বলছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনগুলো সম্পূর্ণ হলে ভালো হয়। এর কারণ হিসাবে তারা বলতে চাচ্ছেন যে এতে স্পষ্ট হবে যে কোন কোন জায়গায় ঘাটতি আছে। সেটা প্রশাসনের ঘাটতি হতে পারে, নির্বাচন কমিশনের ঘাটতি হতে পারে, সেটা হতে পারে আইনশৃঙ্খলা বাহিনীর ঘাটতি, সেই ঘাটতি হতে পারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও, যে তারা সেই নির্বাচনগুলি কিভাবে অংশ নেয়। না সেই আগের মতোই ভোট ডাকাতি, ব্যালট বাক্স ভরে দেওয়া, এই সমস্ত জিনিসগুলো স্পষ্ট হবে। আপনার কি মনে হয় জাতীয় নির্বাচনে যাওয়ার আগে এই কাজগুলি করা উচিত? নির্বাচনের একটা অত্যন্ত মৌলিক দিক হচ্ছে ভোটার তালিকা। নির্বাচনে ভোটার কারা হবেন? ফুয়াদ ভাই একটু আগে প্রস্তাব করেছেন যে ভোটারদের বয়স আরও কমিয়ে আনা যায় কিনা, এটা একটা মৌলিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা ছাড়া সরকারের পক্ষে এককভাবে নেওয়া সম্ভব নয় বলেই আমি মনে করি। এখন যা পরিস্থিতি আছে তাতে ভোটার তালিকা যেটা, তাতে যদি সঠিক একটা ভোটার তালিকা প্রণয়ন করতে হয় তাহলেও কিন্তু বেশ সময় লেগে যাবে। সঠিক ভোটার তালিকা বলতে এরকম যে আমাদের নির্বাচন কমিশন অলরেডি ধারণা দিয়েছে যে 17 লক্ষ নতুন ভোটার নিবন্ধিত হওয়ার অপেক্ষায় আছেন, যারা জানুয়ারি থেকে মার্চের মধ্যে হয়তো ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। কিন্তু প্রকৃত অর্থে নতুন ভোটার হওয়ার যোগ্য তরুণ নাগরিকের সংখ্যা এই মুহূর্তে প্রায় 50 লাখের কাছাকাছি। এবং যেহেতু এই আমাদের বর্তমান সরকার বলেন, আমাদের রাজনৈতিক এই মুহূর্তে যে রাজনৈতিক বাস্তবতাটা, এটা আসলে তরুণদের দ্বারা প্রভাবিত। তরুণরা আমাদেরকে বর্তমান জায়গায় নিয়ে এসেছে, তারাই আন্দোলন করেছে। তাদের মত, দল, পথ ভিন্ন থাকতে পারে, ছাত্রদের সাথে জনতা যোগ দিয়ে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে এবং কিছু সংস্কারের দায়িত্ব দিয়েছে। তো এখানে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে তরুণদের ভোটাধিকার কীভাবে নিশ্চিত করা হবে। মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্য বলেছেন, তিনি আশা প্রকাশ করেছেন যে 100% তরুণ ভোটার বা নতুন ভোটার যারা, তারা ভোট দেবেন। গত 3টা নির্বাচনে যারা ভোট দিতে পারেননি তারাও কিন্তু এক অর্থে নবীন ভোটার। যদিও তারা বয়সে কারো বয়স 30 পেরিয়ে গেছে, কিন্তু তারা ভোট দিতে পারেননি। পুরনো ভোটাররাও কিন্তু ভোট দিতে, পুরনো অনেক ভোটারও ভোট দিতে পারেননি। ফার্স্ট টাইম ভোটার জাতীয় নির্বাচনে এই সংখ্যাটা কিন্তু আসলে কোটি ছাড়িয়ে যাবে। যারা ভোট দিতে পারেননি একেবারে বয়সে নবীন, যারা 18 বছরের পরে যারা নতুন করে ভোটার হবেন, তাদের সংখ্যাটা তো অনেক আছেই। পাশাপাশি যারা গত 15 বছর একবারের জন্য ভোট দিতে পারেননি বা ভোট দেওয়ার জন্য উৎসাহ বোধ করেননি, কারণ তারা জানে যে তার ভোটটার আসলে কোনো মূল্য নেই। কারণ দেশে প্রকৃত অর্থে ভোটার ছিল একজন, আর বাকি সবাই ছিল আসলে তাকে ফ্যাসিলিটেট করেছেন নানাভাবে। এইরকম যখন সিচুয়েশান, তখন আমাদের আসলে প্রথম দায়িত্ব হচ্ছে একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করা, যেখানে যারা ভোটার তারা ভোট দিবেন কিনা বা ভোট কেন্দ্রে যাবেন কিনা, কাকে ভোট দেবেন, এগুলা
পরের দায়িত্ব, পরের আলোচনা। প্রথম আলোচনা হচ্ছে তারা সবাই ভোটার তালিকায় তারা সবাই অন্তর্ভুক্ত হয়েছেন, এটা নিশ্চিত করা। এবং এইটা কিন্তু সময় সাপেক্ষ বিষয়, এটা চট করে সম্ভব না। নির্বাচন কমিশন একটা ধারণা দিয়েছেন যে মার্চ মাসের 2 তারিখে ওনারা একটা খসড়া ভোটার তালিকা করবেন, তারপর বাড়ি বাড়ি যাবেন, যেখানে গিয়ে তারা যারা ভোটার হননি, ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য, তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করবেন। এবং সেটা করতে গিয়ে কিন্তু তারা বলেছেন যে 2026 সালের মার্চ পর্যন্ত সময় লেগে যেতে পারে। তো তারা কিন্তু ভোটার তালিকার ব্যাপারে তাদের রোডম্যাপটা কিন্তু জনগণকে তাদের প্রথম বৈঠকের বাড়ি পরে বাড়ি জানিয়ে যাওয়ার দিয়েছে। সিদ্ধান্ত কি হয়েছে ভোটার তালিকা করার ব্যাপারে? হ্যাঁ, তারা এরকমই তাদের প্রথম বৈঠকের পরে এরকম একটা ধারণা দিয়েছেন যে মার্চের 2 তারিখে খসড়া ভোটার তালিকা দেওয়ার পরে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা নতুন করে হালনাগাদ কিন্তু এখানে করবেন। আরেকটা সমস্যা দেখা দিয়েছে যে কেউ কেউ বলছেন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করার জন্য, কিছু রাজনৈতিক দল। আবার বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বলছে যে এটা অনেক সময় সাপেক্ষে, অন্যভাবে করা যেতে পারে টেকনোলজির মাধ্যমে। আবার কেউ কেউ বলছেন যে আইডি কার্ডটাই ভোটার তালিকার অন্তর্ভুক্ত করা হবে। এটা একটা সমাজে এরকম নানা মত তো থাকবে, কিন্তু এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ভারটা আসলে নির্বাচন কমিশনের উপর দেওয়াই আমি মনে করি যুক্তিযুক্ত। যেহেতু নির্বাচন কমিশনটা হয়েছে, নতুন নির্বাচন কমিশন, তারা যদি নির্ভুল একটা ভোটার তালিকা তৈরি করতে পারে, তখন বাস্তবতার প্রেক্ষিতে তারা যেটাকে আগে গুরুত্বপূর্ণ মনে করবে, স্থানীয় নির্বাচনও করতে পারে একটা টেস্ট কেস হিসেবে জাতীয় নির্বাচনের। অথবা যদি জনগণ যদি একমত হয়, বা জনগণ এবং অথবা জনগণের প্রতিনিধিত্বশীল যে রাজনৈতিক দলগুলো তারা যদি একমত হয়, তাহলে জাতীয় নির্বাচনও হতে পারে। যে কোনো একটা যেটা পরিস্থিতি ডিমান্ড করবে এবং রাজনৈতিক দলগুলো এবং সরকারের মধ্যে এক ধরনের ঐক্যমত্য যদি তৈরি হয়, তাহলে ওই ঐক্যমত্যের ভিত্তিতে আমি মনে করি যে যেটা সবাই উপলব্ধি করবেন যে আগে হওয়া প্রয়োজন, সেটাই হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। ব্যারিস্টার ফুয়াদ, এই যে ভোটার তালিকা নিয়ে আমরা কথা বলছিলাম, এই বিষয়ে আপনার মতামত কি? দেখেন, ভোটার তালিকাটা হচ্ছে একটা জটিল জায়গা, যেহেতু গত 15-16 বছরে কোনো নির্বাচন হয় নাই। ইভেন 2008-এর নির্বাচনটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ নির্বাচন। টেকনিক্যালি ধরলে 2001-এর পরে আসলে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয় নাই। তো সেই জায়গাতে আমি যদি 2026-এর শুরুটা ধরি, তাহলে বাস্তবতা হচ্ছে 25 বছর পরে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন এই 25 বছরের বাস্তবতায় অনেকগুলো প্রশ্ন জড়িয়ে গেছে একটা ভালো নির্বাচন করবার জায়গাতে। একটা হচ্ছে যে আমাদের আদমশুমারি হচ্ছে একটা ডিফেক্টিভ জায়গা। আমরা জানি না যে এই দেশের মানুষ কত, এবং আপনি যদি টিকার সংখ্যা, প্রাইমারি স্কুলে এনরোলমেন্ট, আদমশুমারির মূল সংখ্যা, শহরে বসবাস এবং গ্রামে বসবাসের সংখ্যা, এর প্রত্যেকটা যদি অ্যাডাপ্ট করেন না, দেখবেন কোনটার সাথে কোনটা মিলছে না, ভোটারের সংখ্যা মিলবে না। ইট ইজ ডিফেক্টিভ, ফ্লড নাম্বারস। তো সেই জায়গাতে আমরা কিন্তু জানি না যে আমাদের ভোটার কত। গত ফ্যাসিবাদী আমলের যে কমিশনার ছিল, এরা বলে গেছে সর্বশেষ 12 কোটি 10 লাখ। তো 12 কোটি 10 লাখ যদি ভোটার হয়, এরা আসলে কারা, কোন অংশ? এর ভিতরে শিশু লীগ আছে, আওয়ামী লীগের বিদেশ লীগ আছে, আওয়ামী প্রবাসী লীগ আছে, আওয়ামী বিভিন্ন দালাল লীগ আছে। এই টোটাল লীগ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালায় এইটাকে জমজমের পানি দিয়ে ধুয়া পবিত্র করবার যে কাজ, এটা অনেক জটিল একটা কাজ, প্রক্রিয়াটা। সেক্ষেত্রে আপনি এনআইডির উপরে ভরসা করবেন। অন্য একটা সংকট আছে, আমরা যারা ন্যাশনাল আইডির জন্য আবেদন করেছি, বাংলাদেশে 5, 6, 7 বছর ধরে অপেক্ষা করছে এমন লক্ষ লক্ষ মানুষ আছে যাদের কাছে এখনও এনআইডি পৌঁছে নাই। তাহলে এই লোকটা কিসের ভিত্তিতে এনআইডিটা নিয়ে যাবে? ওইটাকে যে ভোটার কার্ড করা হবে, তাহলে প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউটের কাগজটাকে আপনি ডিজিটালি স্ক্যান করবেন কিভাবে? এটার ভিতরে তো কোনো বারকোড নাই। এরপরে হচ্ছে এই জয় থেকে শুরু করে পলক, এই যে পুরো বাটপার আইটি গোষ্ঠী আমাদের ডেটা যে ভারতের কাছে বিক্রি করে দিয়ে গেছে, এই ডাটাগুলোর আসলে জেনুইনিটি কোথায় আছে আমরা তো এখনও জানি না।
6 কোটি জনগণের ডাটা সেন্টার থেকে গায়েব হয়ে গেছে, কোনো তদন্ত নাই, কাউকে ডিসমিস করা হইল না, একটা নামকাওয়াস্তে মামলা হয়েছে, 20 লক্ষ কোটি টাকা লেনদেন হয়ে গেছে এখান থেকে, মানে ইটস হিউজ টাকা। তো সেই জায়গাতে আমি এনআইডি দিয়ে আসলে কাজটা সারতে পারবো কিনা, আবার ভোটার আইডি কার্ড আগে যেগুলো আছে সেগুলো কোন হালে আছে, আমরা কিন্তু টোটাল একটা ডার্কের মধ্যে আছি। আমরা অ্যাবসলিউটলি রাষ্ট্র এবং নাগরিক আকারে জানি না যে আমার তথ্যের অবস্থাটা কোথায় আছে। তো সেই জায়গাতে আমি বোধ করছি যে জনশুমারি যে প্রসেসে করা হয় ঠিক একই প্রসেসে একটা থরো ভোটারের লিস্টিংয়ের কাজ একটা করা দরকার, এবং সেক্ষেত্রে কিন্তু আমার টোটাল সিভিল এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনকে মোবিলাইজ করতে হবে। তাহলে শুধু ভোটার তালিকা করলেও তো হচ্ছে না, এই তালিকাটাকে আপনি এনফোর্স করবেন কাকে দিয়ে, তালিকাটার ডেটা কালেকশনটা কাকে দিয়ে করাবেন, এরপরে এটার যে ডিজিটাইজেশনটা হবে সেটা কে করবে, অতএব কাজটা অনেক জটিল। তো সেই জায়গাটা মোটেই কোনো ছোট কাজ না, এবং এক্ষেত্রে যদি পৃথিবীর বিভিন্ন দেশের কোনো মানে এক্সপিরিয়েন্স শেয়ার করবার প্রশ্ন থাকে, দক্ষিণ আমেরিকাতে, নেপালে, আফ্রিকান দেশগুলোতে এইরকম অনেক ক্রাইসিস কিন্তু তারা হ্যান্ডেল করেছেন গৃহযুদ্ধ পরবর্তী বাস্তবতাগুলোতে। তো সেই অভিজ্ঞতাগুলো আমাদের কাজে লাগানোর সুযোগ আছে, শেয়ার করতে পারি, আমরা শেয়ার করার সুযোগ আছে। এবং সেক্ষেত্রে আমি বোধ করি যে কয়েক লক্ষ তরুণ তরুণীদেরকে ট্রেন করে ফেলা দরকার, যারা এই জনশুমারি বলেন, ভোটার শুমারি বলেন, এই শুমারিতে সরকারের টাকা খরচ করবার বদলে একটা ন্যাশনাল সার্ভিস মডেলে এটা করা দরকার কাজটা। তাহলে যে আপনার হাজার হাজার কোটি টাকা প্রজেক্ট প্রকল্প তৈরি করবার জায়গা তৈরি হবে সেটার প্রয়োজন হবে না, বরং এটাকে শিক্ষা কারিকুলামে মডেল মার্কিং করে দিতে হবে যে যারা এই 3 মাস এই 6 মাস ন্যাশনাল সার্ভিস করবে তাদেরকে 50 মার্কস 100 মার্কস তার কাজের এক্সপিরিয়েন্সের মোতাবেক স্যালারি ইমপ্রুভমেন্ট করা, তার এসিআরে পয়েন্ট যোগ হবে। এইভাবে একটা ইনসেন্টিভাইজ করে টাকা খরচ করা যাবে না। হ্যাঁ, টাকা খরচ করবেন, আপনি থাকা খাওয়ার ব্যবস্থা করবেন, আপনি যাতায়াতের ব্যবস্থা করবেন, সেগুলো করবেন, কিন্তু প্রকল্পের নামে বড় গাড়ি আমলাতান্ত্রিক মেকানিজমে যাওয়া যাবে না, কারণ আমলারা হচ্ছে গাদ্দারি করার সম্ভাবনা আছে। যে আমলা আজকে সচিবালয়ে আমার দেশের বিরুদ্ধে কাজ করছে, ওই আমলাকে দিয়ে আপনি ভোটার তালিকা হালনাগাদ করতে পারবেন না, কারণ সে গণ অভ্যুত্থানকে ধারণ করে না। এই বাস্তবতা, এই চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে আমার এই কাজের পরিকল্পনা করতে হবে। আজাদ মজুমদার, আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। যে অর্থনৈতিক বিষয়ক যে শ্বেতপত্র প্রকাশ করা হলো, সেই বিষয়টি আসলে অভাবনীয়, মানে মানুষ ভাবতেই পারেনি এই ধরনের ঘটনা ঘটেছে। এবং সেই প্রসঙ্গে প্রফেসর ইউনূস তার ভাষণে কিন্তু উল্লেখ করেছেন, এবং উনি বলেছেন যে রিপোর্ট পড়ে মানুষ হতভম্ব হয়ে গেছে। আসলে হতভম্ব হওয়ার মতোই ঘটনা, কারণ এত দিনে দুপুরে হাজার হাজার কোটি টাকা এইভাবে পাচার হয়ে গেছে, বিদেশে নিয়ে যাওয়া হয়েছে, অনেকে ভাবতেই পারেনি। এই বিষয়টি উনি কিন্তু সামনে এনেছেন এবং বলার চেষ্টা করেছেন যে মানুষ যাতে এই বিষয়টি আরও বিস্তারিত জানতে পারবে যখন 400 পৃষ্ঠার টোটাল রিপোর্টটা বের হবে। এখন এই বিষয়টা কিভাবে সমাধান হবে, এই টাকাগুলো আনা বা উদ্ধার করা বা যারা পাচার করে ফেললো সেই বিষয়গুলো? টাকা যে পাচার হয়েছে এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই, কারণ প্রত্যেকেই জানে বাংলাদেশে টাকা পাচার হয়েছে, এবং কারা পাচার করেছে, কিভাবে পাচার করেছে, এটাও মোটামুটি এখন দিবালোকের মতো স্পষ্ট। শ্বেতপত্র প্রণয়ন কমিটি তারা আসলে আমাদেরকে শুধু পরিমাণটা জানিয়েছে, পরিমাণটা জানানোতে আসলে মানুষ হতভম্ব হয়ে গেছে, এই কারণে যে মানুষ যেটা ধারণা করেছিল তার চেয়ে অনেক বেশি টাকা আসলে পাচার হয়েছে। না, আমরা যখন শুনি যে অ্যাসালম গ্রুপ 4000 কোটি টাকার শেয়ার কিনেছে ইসলামী ব্যাংক থেকে এবং 73,000 কোটি টাকা পাচার করে ফেলেছে, এটা তো হতভম্ব হওয়ার মতোই। এক্স্যাক্টলি। এখন এই টাকাটা উদ্ধার করার কিছু আইনি প্রক্রিয়া আছে। টাকাটা ডিটেক্ট করা, প্রথমত ডিটেক্ট করার পরে এই টাকাটা যে পাচার করা অবৈধ টাকা সেটা প্রমাণ করার পরে সেই টাকাটা সেই সংশ্লিষ্ট দেশ, সেই টাকাটা কিন্তু তার দেশে বিনিয়োগ হচ্ছে, তারা কিন্তু বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে যে এই দেশে এই টাকাটা পাচার হয়েছে। তাদের সায় না থাকলে ইউরোপের অনেক দেশও আছে যেখানে এই টাকাটা গেছে, তাদের যদি প্রত্যক্ষ বা পরোক্ষ সায় না থাকে তাহলে পাচার করা টাকা বা অবৈধ টাকা তো সেই দেশে বিনিয়োগ হতে পারে না। তো এই প্রক্রিয়াটাও জটিল আসলে, কিন্তু এটা নিয়ে কাজ হচ্ছে শুরু থেকেই। আমাদের যে বাংলাদেশ ব্যাংকও তাদের নিজস্ব মেকানিজমে এবং আমাদের দুদক তাদের নিজস্ব যে মেকানিজম, তাতে এই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করছে, তাদেরকে তথ্য দিচ্ছে, তাদের সাথে তথ্য বিনিময় করছে। পাশাপাশি
আপনি দেখবেন যে অনেকগুলো দেশের কূটনীতিকরা প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করেছেন সাম্প্রতিক সময়ে। শুধু প্রফেসর ইউনূস নয়, কূটনীতিকরা, বিভিন্ন উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাদের সাথেও কিন্তু নিয়মিত মিটিংগুলো করছেন। বাংলাদেশ ব্যাংক, দুদক, তাদের সাথে কিন্তু এই দূতাবাসগুলোর কর্মকর্তারা, ক্ষেত্রবিশেষে রাষ্ট্রদূত স্বয়ং নিয়মিত মিটিং করছে। এবং এই মিটিংয়ের মধ্যে আমি দেখেছি কয়েকটাতে এরকম উপস্থিত থেকে একটা বড় অংশ আলোচনা হয় পাচার করা টাকা ফিরিয়ে আনার প্রক্রিয়াটা কীভাবে চালু করা যাবে সেটা নিয়ে। এই বিষয়ে সরকার থেমে নেই। বর্তমান সরকার, তার হাতে অনেকগুলো দায়িত্ব, নির্বাচন তো আছেই, সংস্কার আছে, সংস্কারের পাশাপাশি দৈনন্দিনভাবে সরকার পরিচালনা করা, দৈনন্দিন কাজ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, মানুষের ভালো মন্দ দেখা, এগুলো নানা ধরনের কাজ এই সরকারের উপর আছে। কিন্তু এই পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, বিচার প্রক্রিয়াটাকে এগিয়ে নেওয়া যায়, এগুলো কোনোটাই কিন্তু ছোট কাজ না, প্রত্যেকটা কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞের মধ্যেও সরকার কিন্তু কোনোভাবে এটা ভুলে যায়নি, বরং এটাকে প্রায়োরিটি দিয়ে কাজ করছে। আপনি দেখবেন যে সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে সংস্কারের জন্য, বা বিভিন্ন ক্ষেত্রে প্রায় 15টার মতো কমিশন গঠন করেছে। প্রথম যে কমিশন বা কমিটি রিপোর্টটা দিয়েছে সেটাই শ্বেতপত্র প্রণয়ন কমিটি। তো এটা থেকেই একটা জিনিস কিন্তু আমরা উপলব্ধি করতে পারি যে সরকার পাচার করা টাকা ফিরিয়ে আনার ব্যাপারে, পাচারকারীদেরকে চিহ্নিত করার ব্যাপারে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। ব্যারিস্টার ফুয়াদ, প্রফেসর ইউনূস তার ভাষণে কিন্তু আরেকটি কথা বলেছেন, যে কথাটা বারবার রাজনৈতিক মহলেও আলোচনা হচ্ছে, আপনারা বিভিন্ন টক শোতে কথা বলছেন, যে পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশের গোলযোগ সৃষ্টি করে তারা এই দেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। আমরা যে কথাটা বারবার বলছিলাম যে টাকাটা যারা পাচার করে নিয়েছে তারা কিন্তু বসেনি, সেই টাকাটা তারা তাদের কাজে লাগাচ্ছে এবং একই সঙ্গে দেশের বিরুদ্ধে লাগাচ্ছে। শ্বেতপত্রের ব্যাপারে আমার ডিফারেন্ট অবজারভেশন আছে। একটা হচ্ছে যে কাজটা খুব সফিস্টিকেটেডলি করা হয়েছে বলে আমার কাছে মনে হয়নি। আমার রাফলি যে রিপোর্ট আমি যতটুকু সামনে পেয়েছি, যতটুকু পড়েছি, খুবই ভাষা মনে হয়েছে। দুদক, বাংলাদেশ ব্যাংক, পত্রিকার রিপোর্ট, বিভিন্ন পাবলিশ যে রিপোর্টগুলো এসছে, এগুলোকে তারা মেইনলি কোলেক্ট করেছেন এবং বিভিন্ন রাজস্ব বোর্ড, তারপরে হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংক, এদের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, এগুলোর সাথে কথাবার্তা বলে তারা এই রিপোর্টটা তৈরি করেছেন। এই প্রজেক্টগুলো যেগুলো তারা আইডেন্টিফাই করেছেন, এই প্রজেক্ট পেপারগুলো তারা রিকল করেন নাই। সচিবালয়ে যে সকল মন্ত্রণালয়ের মাধ্যমে যে সকল চুক্তি হয়েছে, এই চুক্তিগুলোর প্রকল্প যে চুক্তিগুলো ছিল, এগুলোকে রিভাইজ করা, একনেকের মিটিংয়ে পাশ হওয়া বাস্তবতা, রাস্তার বাস্তবতা, এগুলোকে ফার্স্ট হ্যান্ড রিভিউ করে যে অবজারভেশনটা তৈরি করা দরকার ছিল, এটা তারা করেন নাই। একটা হইতে পারে তাদের টাইম কনস্ট্রেন্ট আছে, দ্বিতীয়ত হচ্ছে পারে সরকারের টার্মস অফ রেফারেন্সে প্রবলেম আছে, তৃতীয়ত হইতে পারে যে আমলারা এই পুরো কাজে সাহায্য করেন নাই, কারণ পুরো এই লুটপাটের সাথে রাজনীতিবিদদের পাশাপাশি আমলারা জড়িত এবং বর্তমান আমলারাই জড়িত, অধিকাংশ আমলারা চোর এই প্রসেসের সাথে। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে শ্বেতপত্রটা যে স্ট্যাগারিং নাম্বারটা বলেছে, এর পাশাপাশি অনেক ক্রিমিনালকে আইডেন্টিফাই করা থেকে মাফ করে দেওয়ার একটা টেন্ডেন্সি এখানে আমি দেখেছি। তো সেই জায়গাতে আমি বোধ করছি যে শ্বেতপত্রের কাজটা যতটুকু সফিস্টিকেশন আমি আশা করেছিলাম, এটার মধ্যে আমি এটা দেখি নাই। দ্বিতীয়ত হচ্ছে যে সামের কথা বলা হচ্ছে যে 1 বছরে $16 বিলিয়ন গড়ে পাচার হয়েছে, এই সংখ্যাটা মনে হয়েছে লেস দেন 50%। রিয়েল নাম্বারের থেকে এটা অনেক কম, এটা অনেক ছোট নাম্বার আর কি। তো সেই জায়গাতে যে ঘাটতিটা রয়ে গেছে, সেটা কিভাবে সরকার পূরণ করবে, সেটা শ্বেতপত্র কমিটির কোনো রিকমেন্ডেশন আছে কিনা, যে বাকিটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব। থার্ড হচ্ছে এখানে ক্রিমিনাল কারা, কালপ্রিট কারা, এই আইডেন্টিফিকেশনে আমরা ঘাটতি দেখেছি। হ্যাঁ, কিছু কিছু নাম আসছে, মোটা দাগে সালাম টেসালাম এগুলোর নাম আসছে, শেখ পরিবার, হাসিনা, রেহানা, জয়, ওয়াজেদ, এগুলো মিলায়া, কিন্তু মোটা দাগে যারা বাদ পড়েছে তারা হচ্ছে এই আমলা শ্রেণী, যে পুলিশের, সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপ থেকে শুরু করে 16 বছরের ঠিকাদারি যারা করেছে এই রাষ্ট্রের, তাদেরকে আইডেন্টিফাই করার ব্যাপারে যথেষ্ট ঘাটতি আমার কাছে মনে হয়েছে এই শ্বেতপত্রে। এরপরে যেটা আমি ঘাটতি দেখলাম, যে এদেরকে বিচারের মুখোমুখি কিভাবে আনা হবে, সেই জায়গাটাতে আমি কোনো সিরিয়াস রিকমেন্ডেশন দেখি নাই। বলা হচ্ছে এদেরকে আইডেন্টিফাই করে বিচারের মুখোমুখি করা হবে, এই ধরনের খুব ভাষা প্রস্তাবনা আছে। বিচারটা কে করবে? এটা কি রাজস্ব বোর্ড করবে, এনবিআর করবে, বাংলাদেশ ব্যাংক মামলা করবে, এটা কি দুদক করবে, কে করবে? এটা কি সিআইডি ইনভেস্টিগেট করবে? এবং সরকার এই প্রসেসটাকে এরপরে কোন স্টেজে নেবে, মানে এই বিষয়গুলোতে একটা জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমি কিভাবে সেটা করব,
এই ব্যাপারে কোনো আলোচনা গাইডলাইন আমি এখানে দেখি নাই। অতএব আমি শুধু জানলাম যে কুদ্দুস মিয়া 60 টাকা চুরি করছে, এইটা একটা রাষ্ট্রের জন্য ইনফরমেশনটা এনাফ না, কারণ আমরা এসালাম যে চুরি করছে এটা আমরা জানি অলরেডি। শেখ হাসিনা, শেখ রেহানা, এই পুরো শেখ পরিবারের লাসপেন্সার চাকর বাকররা যে চুরি করছে এটা আমরা মোটামুটি সবাই জানি। হয়তো আমরা 4 টাকার কথা জানি, আসলে 40 টাকা চুরি করছে। প্রশ্ন হচ্ছে বিচার। একটা হলো আজাদ ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন টাকা কিভাবে ফেরত আনা হবে, দ্বিতীয়ত হচ্ছে জবাবদিহিতা কিভাবে এনশিওর করা হবে। আমি সেই প্রসেস জানতে চাই, কারণ এটাই হচ্ছে সংস্কার, এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের রূপান্তরের প্রক্রিয়া। সেটা কি দুদক দিয়ে হবে? দুদকের রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টে তো আমরা খুশি না। তো আমলাদেরকে তো এর আগে এসব জায়গায় দেখেছি, এরকম পাইনলেস বোনলেস আমলা দিয়ে কি কোনো কিছু পরিবর্তন করা দরকার? সুযোগ আছে, সম্ভব। তাহলে আমি আশা করেছিলাম যে নতুন রাজনৈতিক জায়গাতে একটা ওপেন ট্রান্সপারেন্ট অ্যাপয়েন্টমেন্ট হবে, গাটসলা 5 জন মানুষকে আপনি ওখানে দেবেন যে রাষ্ট্রের প্রধানকে পর্যন্ত রিকল করতে পারবে জবাবদিহিতার জন্য। তাহলে এই যে একটা সফিস্টিকেশনটা দরকার এই লেভেলের ফ্রডের বিচার করবার জন্য, এই সফিস্টিকেশনের গভর্নেন্সটা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা চাচ্ছি যে এইরকম একটা ডিসাইসিভ ইনস্টিটিউশনাল জায়গা যেন তারা তৈরি করে। জি প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি আজাদ মজুমদার এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে। আজাদ মজুমদার, প্রফেসর ইউনূস অর্থনৈতিক বিষয়ে আরও কিছু কথা বলেছেন যেগুলো উনি স্বীকারোক্তি দিয়েছেন। উনি সেখানে রাগডাকের ব্যবস্থা করেননি বা বেশি করে দেখাননি অথবা কম করে দেখাননি। উনি বলেছেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। উনি বলছেন যে স্বীকার করতে দ্বিধা নেই, এক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য আমরা এখনো পাইনি। উনি নিত্যপণ্যের যে দাম বেড়েছে সে কথাও বলেছেন, আবার কিছু কমেছে সেটাও উল্লেখ করেছেন। উনি বলছেন আমরা সরবরাহ বাড়িয়ে আমদানিতে শুল্ক ছাড় দিয়ে মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। পরিবহন খাতে চাঁদাবাজি এখনও পুরোপুরি বন্ধ হয়নি, এটা সম্ভব হলে আমরা আশা করি জিনিসপত্রের দাম আরও কমে আসবে। উনি আরেকটা কথা বলেছেন যে আমরা আপনাদের কষ্টের সমবর্তী, তবে আমরা জানি সরকারের কাজ কেবল সমবেদনা জানানো নয়, আমরা আপনাদের কষ্ট কমিয়ে আনতে সকল রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসলে সাধারণ মানুষের কিন্তু জিনিসপত্রের দাম নেই বেশি মাথা ব্যথা। জিনিসপত্রের দামটা ঠিক থাকলে তারা মোটামুটি মনে করে সব কিছু ঠিকঠাক। এই যে এতদিন হওয়ার পরেও কিছু কিছু বিষয় কিন্তু এখনো শেষ করা যায়নি, বিশেষ করে চাঁদাবাজির ব্যাপারটা। কেন? প্রথমত আমি মনে করি যে সর্বমহল থেকে সহযোগিতাটা যে পর্যায়ে প্রয়োজন ছিল সেটা হয়তো সেই পরিমাণ সহযোগিতা পাওয়া যায়নি, এটা একটা বড় সমস্যা। আরেকটা সমস্যা হতে পারে যে আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনীর যে পুনর্গঠন, এই পুনর্গঠনটা কিন্তু মাত্র শুরু হয়েছে, এটা এখনও চলমান আছে, শেষ হয়নি। এটা শেষ হলে বা এইসব ক্ষেত্রে যদি সংস্কার করে যদি আইনশৃঙ্খলা বাহিনীকে সত্যিকার অর্থে জনগণের সেবক হিসেবে তৈরি করা যায়, তাহলেও কিন্তু এটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আমি বিশ্বাস করি বা সরকার বিশ্বাস করে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। যখন গোলালুর দাম অনেক বেড়ে গেল কিছুদিন আগে, তখন একটা সভায় যখন সরকারের নীতি নির্ধারকরা গোলালুর দাম নিয়ে আলোচনা করছিলেন, তখন কিছু কেন দাম বেড়েছে এটা নিয়ে একটা আলোচনা হচ্ছিল। তো একটা ইন্ডিকেটর তারা পেয়েছেন যে রংপুর থেকে 1 কেজি আলু যদি ঢাকায় আসে তার পরিবহন খরচ হয় 22 টাকা। এখন এই পরিবহন খরচটা তো শুধুমাত্র তেলের খরচ আর
পরিবহন শ্রমিকদের বা গাড়ির ভাড়া নয়, এটার সাথে চাঁদাবাজিরও একটা সম্পর্ক আছে। এটা যদি বন্ধ করা যায় তাহলে এই 22 টাকার জায়গায় যদি 5 টাকাও কমে আসে, তাহলেও কিন্তু ভোক্তা পর্যায়ে এই 5 টাকা কমে আসে। প্রধান উপদেষ্টার কাছে একটা প্রস্তাব ছিল যে প্রত্যেকটা গাড়িতে যদি একজন করে পুলিশ দিয়ে দেওয়া যায় তাহলে হয় চাঁদাবাজি কি বন্ধ হবে কিনা। তো সেখানে মিটিং আলোচনা আছে, তাহলে আসলে চাঁদাবাজি কতটুকু কমবে এটা জানা যায়নি, তবে ক্ষেত্র বিশেষে আশঙ্কা আছে যে আরও একজন চাঁদাবাজের আরেকটা স্টেক বাড়লো কিনা বা বেড়ে যায় কিনা। তো এভাবে আমরা মনে করি যদি পুলিশ যখন আসলে পুলিশের যে সংস্কারটা এটা যখন শেষ হবে বা পুলিশ যখন সত্যিকার অর্থে আন্তরিকভাবে কাজ করার সুযোগ পাবে, নানা ধরনের প্রভাব প্রতিপত্তি থেকে বেরিয়ে এসে মুক্তভাবে কাজ করার সুযোগ পাবে, তখন এটা কমিয়ে আনা যাবে। এবং এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরও সহযোগিতার প্রয়োজন আছে, কারণ চাঁদাবাজি আগে কারা করতো এটা রাজনৈতিক দলগুলোও জানে, পুলিশও জানে, এবং তারা তো অনেকেই এখন পালিয়ে গেছে। নতুন করে কারা তাদের জায়গায় আসছে এটাও আসলে মোটামুটি ওপেন সিক্রেট, কারো অজানা নয়, এলাকা ভেদে। তো এখন আমরা দেখেছি শীর্ষ রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনেকের ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যখনই এ ধরনের অভিযোগ সামনে আসছে তারা ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু আসলে এই শুধুমাত্র সারফেস লেভেলে বা অল্প কিছু জায়গায় ব্যবস্থা নিলে এটা পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে না। এটা আসতে হলে তৃণমূল পর্যায় থেকে তাদেরকে এই ব্যবস্থাটা নিতে হবে, সেটা তারা চেষ্টা করছেন, আমরা দেখছি। কিন্তু আমরা আশা করব এবং আমরা চাইব যে এই ব্যবস্থাটা যেন আসলে তারা একেবারে বিস্তৃত আকারে নেয়। বিস্তৃত আকারে যদি নেয় তাহলে তাদেরও, রাজনৈতিক দলগুলো তারাও লাভবান হবে এই অর্থে যে জনগণ কাছে তারা তাদের আস্থাটা ফিরে পাবে, কারণ নির্বাচনের আলোচনা শুরু হয়ে গিয়েছে। নির্বাচনে জনগণের কাছে সবাইকে যেতে হবে, জনগণ তখন আসলে বিচার বিশ্লেষণ করার সুযোগ পাবে যে কারা আসলে জনগণের জন্য আন্তরিকভাবে কাজ করছে। সেটা যেমন একদিক থেকে তারা দলীয়ভাবে উপকৃত হবে, তেমনি সাধারণ মানুষ এই যে অন্তত চাঁদাবাজির কারণে কিছু ফ্যাক্টর তো দ্রব্যমূল্যের আমরা সবাই জানি, সেগুলো নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু এইটা যদি বন্ধ করা যায় অন্তত কিছুটা তো রিলিফ হবে অনেক। সেইটাই আসলে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, এবং এটা এক ধরনের আহ্বানও বলতে পারেন সংশ্লিষ্ট যারা আছেন, যাদের পক্ষে এইটা সম্ভব চেষ্টা করলে নিয়ন্ত্রণ করা। ব্যারিস্টার ফুয়াদ, আসলে এই পরিবহন খাতে যে চাঁদাবাজি, এটা অনেক পুরনো একটি কালচার হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে। রাজনৈতিক দলগুলো, নেতা কর্মীরা এটাকে তাদের আয়ের বড় খাত বলে মনে করে। এবং আজাদ মজুমদার রংপুর থেকে আলো আনার যে উদাহরণটি দিলেন, এই উদাহরণটি কম বেশি অনেক দিন ধরেই চলছে। কিন্তু আমরা আশা করেছিলাম যে এই 5ই অগাস্টের গণঅভ্যুত্থান এইগুলোর বিরুদ্ধে তো হয়েছিল, এগুলো থেমে যাবে, কিন্তু থামেনি। এবং আপনি লক্ষ্য করেছেন কদিন আগে অর্থ উপদেষ্টাটা কথা বলেছেন যে অন্য কোনো জায়গায় সমঝোতা না হলেও চাঁদাবাজির ক্ষেত্রে সহজেই সমঝোতা হয়ে যায়। এ থেকে বেরিয়ে আসার উপায়টা কি আসলে? প্রথমটা হচ্ছে যে রাজনৈতিক দলের পরিচালন, ব্যয় এবং আয়, এটার মধ্যে একটা সংস্কার দরকার। বাংলাদেশে বড় পলিটিক্যাল পার্টিগুলোর ভিতরে সদস্যদের চাঁদা দিয়ে অফিসিয়ালি দল চালানোর কালচার নাই, অথচ তারা লক্ষ লক্ষ মানুষ মোবিলাইজ করে। তাহলে এই মানুষগুলো কিসের ভিত্তিতে মোবিলাইজড হয়? তারা কি আসলে ওই দল সম্পর্কে খুব বেশি জানে? আপনি দেখবেন যে দলের ভিতরের সমাবেশগুলোতে ঢুকলে দেখবেন নেতাকর্মীরা পরিচয় যায় যে আমি অমুক ভাইয়ের সাথে কাজ করি, অমুক ভাইয়ের দল করি। দেখবেন যে সে দলটার নাম বলে না, ভাইয়ের নাম বলে। ভাইয়ের সাথে তার সম্পর্কটা কি? ভাইয়ের সাথে সম্পর্ক হচ্ছে যে কারওয়ান বাজারের টেম্পো স্ট্যান্ডটা ভাইয়ের দখলে, তো ওইখানে আবার 10 জন লেসপেন্সার লাগে প্রতিদিন টাকা ওঠানোর জন্য, তো সে ওই তার ভিতরে একটা লেসপেন্সার। তো এই লেসপেন্সাররা কি করে, টাকা উঠায় দেয়, আর মিছিল মিটিং যখন আসে তখন ভাইয়ের পিছনে স্লোগান দিয়ে তারা মিছিল সমাবেশের স্থলে যায়। অতএব রাজনৈতিক দলগুলো যদি নিজের কর্মী তৈরি করা এবং কর্মীদেরকে চাঁদার মাধ্যমে দল পরিচালনা করার ম্যানেজমেন্টে না যায়, এটা সম্ভব হবে না। দ্বিতীয়ত হচ্ছে এখানে একজন সরকারের প্রতিনিধি আছেন, আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান হচ্ছে রাজনৈতিক দলের চাঁদাবাজির কয়েকটা গোড়ার জায়গা আছে, এই গোড়ার জায়গাগুলোকে আপনি কর্পোরেটাইজ করে ফেলেন, এটাকে কর্পোরেট মডেলে ডেভেলপ করে ফেলেন। তার ভিতর একটা হচ্ছে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড। এই স্ট্যান্ডগুলো হচ্ছে পলিটিক্যাল পার্টির চাঁদাবাজির জায়গা। তাহলে এই চাঁদাবাজিটা রাজনৈতিক ছত্রছায়ায় স্থানীয় পুলিশ মিলে চাঁদাবাজিটা করে। কিন্তু এটাকে যদি আপনি একটা কর্পোরেট মডেলে ডেভেলপ করতে পারেন,
তখন দেখবেন যে এখান থেকে চাঁদাবাজিটা হবে না। অতএব কী মডেলে যাওয়া যায়, দুনিয়ার 10টা মডেল আপনি স্টাডি করেন, 10টা মডেল স্টাডি করলে যারা ট্রান্সপোর্ট বিশেষজ্ঞরা আছেন বাংলাদেশে তারাও বলতে পারবে যে একটা টেম্পো স্ট্যান্ড, একটা রিক্সা স্ট্যান্ড আপনি কী ফর্মে এটাকে অপারেট করবেন, এখানে যে আছে নাই কিসের ভিত্তিতে থাকবে থাকবে না এটা অপারেট করেন। দ্বিতীয় চাঁদাবাজির একটা জায়গা হচ্ছে হকার এবং স্ট্রিট ফেরিওয়ালা যেটা আছে, স্ট্রিট ভেন্ডার যারা আছে। ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের ফুটপাতে অবৈধভাবে বিভিন্ন ভাই বেরাদাররা তার লেসপেন্সার দিয়ে দোকান বসায়, লোক বসায়, ওর কাছ থেকে দিনে 50 টাকা 100 টাকা 200 টাকা করে নেয়। তাহলে সরকার যেটা করতে পারে, লোকাল সিটি কর্পোরেশন অথবা পৌর এলাকা যেটা আছে, তারা কিন্তু অফিসিয়ালি স্ট্রিট মার্কেট ডেভেলপ করতে পারে। সারা দুনিয়াতে আছে স্ট্রিট মার্কেট আছে, আপনি বস্টনে যান, লন্ডনে যান, নিউ ইয়র্কে যান, পৃথিবীর সব ইউরোপিয়ান দেশে আছে। যেখানে যেখানে হাঁটার পথ থাকবে আপনি হাঁটার পথ থাকবে, ফুটপাথ খালি থাকবে। কিছু কিছু এলাকাতে আপনি স্ট্রিট মার্কেট করে দেন, যে সিটি কর্পোরেশন থেকে ওই দোকানদারকে রাস্তায় বরাদ্দ দেন, একদম চক দিয়া আইকা তোমার দোকানের নাম্বার হইলো 501 নাম্বার দোকানটা তোমার স্টলটা, এবং তুমি মাসে এখান থেকে 10,000 টাকা ভাড়া দিবা। তাহলে সিটি কর্পোরেশনের একটা আয়ের ব্যবস্থা হইলো এবং চাঁদাবাজিটা দূর দূর হয়ে যাবে এখান থেকে। থার্ড হচ্ছে আপনার কৃষি পণ্যকে ডিজিটালাইজ করা দরকার। আমি পরশুদিন নীলফামারী থেকে আসলাম, যে অঞ্চলে গিয়েছি সেখানে দেখলাম যে আপনার বস্তা বস্তা আলু কারওয়ান বাজারে যাবে, এই জন্য ট্রাকে লোড করতেছে। তো জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করলো নতুন আলু যেটা হচ্ছে এটা 20 টাকা কেজি বললো। তাহলে ঢাকাতে এই আলুটা নীলফামারী থেকে আসতে আসতে 80 টাকা কীভাবে হইলো? 100 টাকা 100 টাকা হয়ে গেল। তাহলে এখন যেটা করা দরকার, আমাদের কৃষি কর্মকর্তার উপর ভিত্তি করে আমাদের কৃষি যে উপজেলা অফিস আছে, এই উপজেলা অফিসটা তার রেকর্ড থাকতে হবে যে কচুকাটা ইউনিয়নে কত কেজি আলু উৎপাদন হয়েছে, ডিসেম্বর মাসের 16 তারিখে কত কেজি মাল এখানে লোড হয়েছে কারওয়ান বাজারে যাচ্ছে, এবং এটা 20 টাকায় বিক্রি হয়েছে এখানে। এইটা যদি আপনি ডিজিটালাইজ করে দিতে পারেন ট্রাকের নাম্বার দিয়ে এবং ট্রাকের ড্রাইভারকে তার ছবি দিয়ে কোন কোন কৃষক এখানে আলুটা বিক্রি করেছে, এই ফরম্যাটে গেলে ট্রান্সপারেন্সি অনেক বেড়ে যাবে। তখন কারওয়ান বাজারে এসে যখন ওইটা 80 টাকা হয়ে যাবে, কাস্টমার যেহেতু জানে যে আলুটা নীলফামারী থেকে আসছে 20 টাকার আলু, ও সে তখন 80 টাকা দিয়ে এটা কিনবে না। এই জবাবদিহিতার প্রসেস চালু হবে। একটা সময় ছিল যে আপনার ভোগ্য পণ্যগুলো কিন্তু আপনার ট্রেনে আসা যাওয়া করতো, ট্রেনের উপরে রাষ্ট্রের নিয়ন্ত্রণটা কম্পারেটিভলি অনেক বেশি। অতএব সেটাও সরকার বিবেচনা করতে পারে কিনা যে আপনার ট্রেন স্টেশনগুলোর পাশে কোল্ড স্টোরেজ করে দেবে, এলাকার জেলার উপজেলার সব মাল এসে ওই কোল্ড স্টোরেজে থাকবে, সেখান থেকে ট্রেনে চলে যাবে। ট্রেন শুধু তার তেলের খরচটা উঠাবে, ট্রেন এখান থেকে কোনো প্রফিট করবে না। অতএব আপনার ট্রান্সপোর্ট কস্ট এবং চাঁদাবাজির যে রুট, এই রুটটা আপনি বাতিল করে দিতে পারলেন। এর বাইরে দরকার পুলিশের বেতন বাড়ানো দরকার। আমরা পুলিশের প্রচুর বদনাম করি, প্রচুর সমালোচনা করি, বিভিন্ন সময় রাইটলি করি, পুলিশকে চাঁদাবাজ বলি, 10 টাকা ঘুষ খায় এগুলো বলি। পুলিশ কয় টাকা বেতন দেয়? কিন্তু আমরাও রাস্তাঘাটে কিন্তু পুলিশ সদস্যের সাথে কথা বলি, ওনারা বলেছেন একদম ন্যূনতম মূল বেতনটা 9, 10, 11 হাজার টাকা হয় একজন কনস্টেবলের। উনি হয়তো আরও কিছু ভাতা টাতা রাষ্ট্র থেকে পান, রেশন পান, চাল ডাল পান, এ দিয়ে হয়তো 20-25 হাজার টাকা একটা যোগফল হয়। কিন্তু এই টাকাটা কি ঢাকাতে যদি একটা কনস্টেবল হয়, যে ট্রাফিক পুলিশ হয়, সে কিভাবে বেঁচে থাকবে? ঢাকাতে কেন, জেলা বা উপজেলা তো সম্ভব বেঁচে থাকা সম্ভব না। সিপিডি বলছে কারো পরিবারে যদি দুইটা বাচ্চা থাকে, বাবা মা 4 জনের পরিবারের ন্যূনতম শুধু বেঁচে থাকবে পুষ্টিহীনভাবে তার 60,000 টাকা দরকার ঢাকায়। তাহলে সেই মানুষটা কেন ঘুষ খাবে না? তাকে তো আপনি দুর্ভিক্ষ অবস্থায় রেখেছেন, তার ন্যূনতম সম্মান নাই, মর্যাদা নাই, তাকে দিয়ে আপনি সব দেশের সবচেয়ে অন্যায় অবৈধ কাজগুলো করান, তাকে দিয়ে সাধারণ মানুষকে পিটান, শ্রমিককে পিটান, মিছিলকারীদের উপরে পিটাপিটি রাজনীতি করেন, তাকে দিয়ে আপনি রাষ্ট্রের সাথে দুই পক্ষের মারামারির নাটক মঞ্চস্থ করেন ডেইলি। এই যে ঝুঁকিটাকে সে নিয়ে কাজ করছে, তাহলে সে কেন ঘুষ খাবে না? তাহলে আমাদের এই রাষ্ট্রের পুলিশিংটাকে ওভারহোলিং করা দরকার। আদারওয়াইজ যেটা হচ্ছে যে আপনি শুধুমাত্র সমালোচনা করে এই ঘুষের প্রক্রিয়া থেকে বের হয়ে আসতে পারবেন না। গর্তগুলো বন্ধ করতে হবে, গর্ত বন্ধ করতে হবে। আরেকটা কাজ যেটা করা যায়, দেশের বাইরে আমি দেখেছি সারা পৃথিবীতে আপনার লরির চারপাশে সিসিটিভি ক্যামেরা আছে। একটা লরির 360 ডিগ্রি সিসিটিভি ক্যামেরা আছে, এবং এটার উপরে স্যাটেলাইট বসিয়ে দেওয়া আছে। মালিক ট্র্যাক করতে পারে যে আমার ট্রাকটা এখন ঢাকা থেকে রওনা হয়ে কুড়িগ্রাম যাচ্ছে, না ভারতের ভিতর ঢুকে গেছে, না কুড়িগ্রামের বদলে সে বরিশাল চলে গেছে, এটা সে স্যাটেলাইট দিয়ে মনিটর করতে পারে। তাহলে আপনি যদি রিয়েল টাইমে এটা ডিজিটালাইজ করে ফেলতে পারেন ট্রাকটা,
কোনো পুলিশ যখন তার ট্রাকটাকে আটকাবে স্ট্রেইট ওয়ে তার ছবি তার এখানকার যে বেস ক্যামেরার নাম নাম্বার পুলিশের নাম্বার সহ চলে আসবে। তাহলে আপনি যদি এইভাবে জবাবদিহিতা এবং সমস্যাকে অ্যাড্রেস করার গোড়ায়গুলো হাত দিতে পারেন, কালেকটিভলি এই প্রসেসকে অ্যাড্রেস করা যাবে। এইটা শুধুমাত্র ব্যবসায়ীদের সাথে মাঝে মধ্যে মিটিং, 60 টাকার বদলে 10 টাকা, 20 টাকার ডিম 11 টাকায় কিনতে হবে, 4 কোটি ডিম একদিন আমদানি করলাম, এইটা দিয়ে আপনার লাভ হবে না। অন্যদিকে দেখেন রাষ্ট্র কী করছে, যে পণ্যগুলো আমাদেরকে কষ্ট দেয় এই পণ্যগুলোকে সাফিসিয়েন্টলি আমরা প্রডিউস করছি। আমরা হিসাব করে দেখেছি আমাদের ন্যূনতম ভেরি এসেনশিয়াল পণ্য হচ্ছে 16 থেকে 17টা। এই 16-17টা পণ্য তো বাংলাদেশ রাষ্ট্র সাফিসিয়েন্টলি প্রডিউস করে না। তাহলে প্রডিউস না করে আপনি চেষ্টা কেন করছেন না? এই 17টা পণ্য তো আমার ফুড সিকিউরিটির অংশ। এটা মানে এখানে প্রডিউস করবার মতো মাটি আবহাওয়া আমার আছে, তাহলে আমি করছি না কেন? আমি প্রচুর পরিমাণে আলু চাষ করছি, ওই বছর আলুতে একেবারে বাম্পার ফলন হয়ে গেল, আলুর মার্কেট পড়ে গেল, কৃষক পরের বছর আলু চাষ করবে না। আমি প্রচুর পরিমাণে এক বছর পেঁয়াজ চাষ করছি, বাম্পার ফলন হয়েছে, পেঁয়াজের দাম পড়ে গেল, পরের বছর আর পেঁয়াজ চাষ করবে না, ভারত থেকে পেঁয়াজ আনতে হবে, আলু আনতে হবে। তাহলে রাষ্ট্র যেহেতু জনশুমারি পরিষ্কার না, তার ভোক্তা কতজন সে জানে না, আমার কত কেজি আলু লাগবে, কত কেজি ডাল লাগবে জানে না, আমি প্রোডাকশনও করতে পারছি না কারেক্টলি, আমি আমদানিও করতে পারছি না কারেক্টলি। এই মেকানিজমের যে গ্যাপগুলো আছে সেগুলো আমাদের পরিষ্কার করা দরকার এবং এই ফুড সিকিউরিটিতে আমাদের মধ্যে এনশিওর করা দরকার। কিছু কিছু প্রোডাক্টটা দেখবেন যে আপনার যেমন চিনি, তেল আনা ক্ষেত্রে 4-5টা কোম্পানিকে আপনি লাইসেন্স দিয়ে রাখছেন। কেন দিয়েছেন? আমার 10-11টা চিনি কল কেন বন্ধ পড়ে আছে? আপনি কেন সেগুলোকে প্রোডাকশনে আনতেছেন না? তাহলে এই নীতি প্রশ্নগুলো আপনাকে অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস করলে দেখবেন যে কালেকটিভলি এই যে ভোগ্যপণ্য, দাম বেশি, প্রাইস হাইক, এই আলোচনা আমরা যে করছি এটা সমাধান কেন হচ্ছে না? কারণ আমরা কেউ গোড়ায় এটার সমাধান করবার চেষ্টা করছি না। আজাদ মজুমদার, আমরা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের এই ভাষণে একটা নতুন জিনিস লক্ষ্য করেছি, যেটা আগে ওইভাবে আলোচনা হয়নি। সেটা হলো জাতীয় ঐকমত্য গঠন কমিশন। উনি যে কথাটা এখানে উল্লেখ করেছেন সেটি হলো প্রধান যে সংস্কার কমিশন হয়েছে 6টি কমিশন, সেই 6টি কমিশনের আমরা জানি সেটা কাজটা অনেক দূর এগিয়ে গেছে এবং আমরা আশা করছি যে জানুয়ারির প্রথম বা ডিসেম্বরের শেষ দিকে কোনো সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিতে পারে। এটাকে কিভাবে সমন্বয় করা হবে সেই বিষয়ে প্রফেসর ইউনূস তার ভাষণে কিন্তু একটা উল্লেখ করেছেন। কমিশন গঠন করা হবে এবং প্রধান থাকবেন উনি নিজেই এবং তাকে সহযোগিতা করবেন অথবা সহসভাপতি থাকবেন অধ্যাপক আলী রিয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিশনেরও প্রধান। আপনি এই বিষয়টা আমাদের একটু বুঝিয়ে বলবেন? জাতীয় ঐক্যমতের কথা কিন্তু শুরু থেকেই আলোচনা আছে যে আমরা যে সংস্কারটুকুই করি, যতটুকুই করি, সেটা কিন্তু ঐক্যমতের ভিত্তিতে হবে। এখন দেখেন, জাতীয় ঐক্যমত শুনতে যতটা সহজ মনে হয়, কাজটা কিন্তু অত সহজ নয়। একটা বিশেষ করে রাজনৈতিক বিষয়ে যদি ঐক্যমতের হয়, তো এই কাজটা কিভাবে এগিয়ে নেবে এটা নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছিল। আমি রাজনৈতিক দলগুলোকে ডাকলাম, এক একদিন এক এক রাজনৈতিক দলকে ডেকে আমি বৈঠক করলাম, তারা তাদের মতামত দিয়ে গেল, তাহলে কিন্তু ঐক্যমত সৃষ্টি হবে না। আবার সব রাজনৈতিক দলকে নিয়ে যদি বসেন, তাকে কাউকে 2 মিনিট সময় দিলেন, তিনি বললেন, ওই 2 মিনিটের মধ্যে তিনি তার মতামত দিলেন, লিখিত সুপারিশ দিলেন। এভাবে মাননীয় প্রধান উপদেষ্টা উপলব্ধি করেছেন যে ঐক্যমত সৃষ্টি করা ডিফিকাল্ট, বিশেষ করে রাজনৈতিক ইস্যুগুলোতে, যেগুলো একেবারে মৌলিক ইস্যু। তো এই কাজটা এগিয়ে নেওয়ার জন্য উনি অনেক চিন্তা ভাবনা করেছেন, যেহেতু কমিশনগুলো খুব শিগগিরই তার সুপারিশগুলো দেবে এবং এই কাজটা যাতে ঠিকঠাকভাবে এগিয়ে নেওয়া যায় সেটার জন্য একটা কমিশনের প্রয়োজনীয়তা উনি উপলব্ধি করেছেন এবং উনি এটাও উপলব্ধি করেছেন যে এই কমিশনটা কোনো একজন ব্যক্তির হাতে তুলে দিলেই এভাবে ঐক্যমত সৃষ্টি হবে না, উনি স্বয়ং এটার নেতৃত্বে থাকবেন। এবং ওনার সাথে অধ্যাপক আলী রিয়াজকে উনি সহসভাপতি হিসেবে রেখেছেন এই কারণেই যে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির ক্ষেত্রে যেই বিষয়টা সবচেয়ে ক্রিটিক্যাল হিসেবে এই মুহূর্তে দেখা হচ্ছে, বা এই মুহূর্তে যেই বিষয়টা নিয়ে আসলে নানা ধরনের বিপরীতমুখী মতামত দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সংবিধান সংস্কার। সংবিধান সংস্কার আদৌ প্রয়োজন কিনা, সেটাকে সংশোধন নাকি পুনর্লিখন, নাকি এটা এই মুহূর্তে স্থগিত রেখে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হবে, ইত্যাদি নানা রকমের মতামত আছে। যেহেতু সংবিধান বিষয়টাতেই ঐক্যমতের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি এবং এইটাতেই ঐক্যমতে পৌঁছানো সবচেয়ে কঠিন, এবং এইটা মনে করে উনি অধ্যাপক আলী রিয়াজকে ওনার সাথে এই কমিটিতে রেখেছেন ওনার সহযোগী হিসাবে। পাশাপাশি আরও যে সংস্কার কমিশনগুলো গঠন করা, চেয়ারম্যানরা এই কমিটির
সদস্য হিসাবে কমিশনে। থাকবেন। হ্যাঁ, এবং দেখেন অন্য সংস্কার কমিশনগুলো যে সুপারিশগুলো দেবে, তাদের সব সুপারিশ যে এই সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে সেটা এমন না। বিশেষ করে আমি একটা উদাহরণ হিসেবে দিতে পারি, বিচার বিভাগীয় সংস্কার। বাংলাদেশে বিচার বিভাগের বর্তমান যে অবস্থা, এটা সংস্কার 2, 4, 6 মাসে, এমনকি 6 বছরেও সম্ভব কিনা এটার সংস্কার, এটা আসলে বলা কঠিন। এখানে ফুয়াদ ভাই আছেন, উনি একজন আইনজীবী, উনি আরও ভালোভাবে বলতে পারবেন যে এটা সংস্কার করতে গেলে কত সময় লাগতে পারে। কিন্তু সংস্কারের জন্য দীর্ঘ সময় লাগবে দেখে তো আর সংস্কার বসে থাকবে না। তো সংস্কারের কাজটা ওই সংস্কার কমিশন করতে থাকবে, কিন্তু ওই সংস্কার কমিশনের সাথে ওই বিচার বিভাগের কিছু কিছু বিষয় তো আমাদের জাতীয় নির্বাচন বা আমাদের সংবিধানের সাথেও সম্পর্কিত। তো এই বিষয়গুলোতেও ওনারা পরামর্শ দেবেন। পাশাপাশি জনপ্রশাসনের একটা বিষয় আছে, কারণ আমাদের যদি জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করতে হয়, কিছু কিছু বিষয় আছে যে নির্বাচনগুলোতে রিটার্নিং অফিসার কারা থাকবেন, নির্বাচন পোলিং অফিসার কারা থাকবেন, ডিসিরাই কি থাকবেন নাকি অন্য কেউ থাকবেন। তো জনপ্রশাসনে সচিব যারা আছেন, তারা কিভাবে থাকবেন, কারণ আসলে নির্বাচনকালীন সময়ে জনপ্রশাসনের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে জনপ্রশাসন কমিশনের যে সংস্কার কমিশন, ওনার যেটা প্রধান, এটার যে প্রধান, ওনারাও থাকবেন। তো প্রধান উপদেষ্টা উপলব্ধি করেছেন যে এই যে 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এগুলো মূলত প্রত্যেকটা একটা মৌলিক বিষয়। জি, আজাদ এবং মজুমদার, ওনারা এখানে এটার সাথে- এখানে একটা প্রশ্ন আসছে। আমরা ধরে নিচ্ছি যে এটা প্রধান হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সহযোগী হচ্ছেন প্রফেসর আলী রিয়াজ, এবং 6টি যে যারা চূড়ান্ত করেছে, প্রায় কাছাকাছি চলে গেছে কমিশন, তাদের চেয়ারম্যানরা থাকবেন। উনি কিন্তু এখানে উল্লেখ করেছেন কমিশন প্রয়োজন মনে করলে নতুন সদস্য কোঅপ্ট করতে পারবে। এখানে আমাদের একটা প্রশ্ন রয়েছে, এখানে কি রাজনৈতিক দলেরা থাকবে, কোনো রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি থাকবে এই কমিশনে? এই ধারণাটা কিন্তু মাত্র আজকে উনি সবার সামনে উপস্থাপন করেছেন। এই ধারণা নিয়ে এখন আলোচনা হবে, ঐক্যমতের প্রক্রিয়াটা কিভাবে এগিয়ে উনি যাবে। কিন্তু অপশনটা রেখেছেন যে কোঅপ্ট করা যাবে। এক্স্যাক্টলি, এটা কোনো দরজায় কিন্তু উনি একেবারে বন্ধ করে দেননি। জাতীয় ঐক্যমত্য যদি সৃষ্টি করতে হয়, তাহলে যে প্রথম দিকে যে 6টি সংস্কার কমিশন করেছে, তাদের প্রত্যেকের কিছু কিছু আসলে বক্তব্য বা কিছু কিছু সুপারিশকে আমলে নিতে হবে, এবং সেই সুপারিশগুলো যাতে পরিপূর্ণভাবে আমলে নেওয়া যায়। এবং সেই জন্যই কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা উপলব্ধি করেছেন যে 6টি সংস্কার কমিশনের প্রধান যারা আছেন, তারা এই ঐক্যমতের যে কমিটি থাকবেন সেখানে তারা কাজ করবেন, এবং তারা তাদের মতামতগুলো সেখানে দিবেন। সেই মতামতগুলোর সাথে রাজনৈতিক দলগুলোর সাথে মতামতকে মিলিয়ে সামগ্রিকভাবে একটা সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। ব্যারিস্টার ফুয়াদ, এই যে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন, আমরা একটা নতুন কথা শুনছি ওনার ভাষণে, এবং অত্যন্ত ইতিবাচকভাবে আমরা নিচ্ছি। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? এটা তো বাংলাদেশের জন্য একটা বড় ধরনের অগ্রগতি আমি বলবো। এবং গত 2 সপ্তাহ আগে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে যে মিটিং হয়েছে, এবং একই মঞ্চে একজন সরকার প্রধানের সাথে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের যে ছবি, এটা গত 53 বছরের ইতিহাসের একটা মাইলফলক পিকচার, হিস্টোরিক্যাল পিকচার। এবং গণ অভ্যুত্থানে যদি আইকনিক পিকচার থেকে থাকে, পারহ্যাপস আবু সাঈদের সেই ছবিটার পরে আমি বলবো যে গণ অভ্যুত্থান পরবর্তী এটাই হচ্ছে আমাদের 53 বছরের ইতিহাসের সবচেয়ে বড় আইকনিক পিকচার, যেখানে সকল রাজনৈতিক দল কয়েকটা মৌলিক প্রশ্নে একাত্মতা ঘোষণা করেছে। তার ভিতরে একটা হচ্ছে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় স্বার্থ এবং আমাদের আত্মমর্যাদা। এই 4 প্রশ্নে কোনো ছাড় না। এবং এই 4 প্রশ্নে ডান থেকে বাম যে চিন্তায় রাজনীতি করেন, ডক্ট্রিনাল পলিটিক্স করেন আর পেটি বুর্জুয়া পাওয়ার পলিটিক্স করেন, যেখানে আছেন তারা সবাই এই 4 প্রশ্নে এই সরকারের সাথে একাত্মতা ঘোষণা করেছে। এবং এর ভিতরে অনেক ইখতিলাফ আছে, কোনো সমস্যা নাই, আমরা বাইরে ঝগড়াঝাটি করব, দ্বিমত করব, তর্ক বিতর্ক করব, কিন্তু এই প্রশ্নটা তো হচ্ছে আমাদের রাষ্ট্রের প্রশ্ন। তো সেখানে যেহেতু উনি সংস্কারকে লিড করে দিন শেষে নির্বাচনের দিকে যাবেন, সেক্ষেত্রে আইডিয়াটা যথেষ্ট প্র্যাগম্যাটিক আইডিয়া আমার কাছে মনে হয়েছে, যে এই কমিশনের প্রধানদের সাথেই দিন শেষে উনি এই কমিশন যেটা করবে, পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথে তারা ডায়ালগ করবে এবং কনভারসেশন করবে, এবং দলগুলো তখন খোলামেলা কথা বলতে পারবে। এবং আমার বিশ্বাস যে এই দলগুলোর সাথে মিটিংগুলো একটু লম্বা সময়ের জন্য হবে, 10 মিনিট 20 মিনিটের কোনো স্লট মিটিং হবে না। প্রয়োজনে একটা রাজনৈতিক দল তাদের সাইজ, তাদের পরামর্শ মোতাবেক ফিউ আওয়ার্সের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে, এবং সেখানে থরো ডিসকাশনের মধ্য দিয়েই হচ্ছে সংস্কারের বাস্তবায়নের রূপরেখা, পরিমাণ, মাত্রা, ধরন
এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে এবং এর মধ্য দিয়েই যে ন্যাশনাল ইউনিটি এবং কনসেনসাস বিল্ডিংয়ের যে এক্সারসাইজ, রাষ্ট্র গঠনের আমাদের শর্ত, সেই কাজটা এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। আজাদ মজুমদার এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাদের আন্তরিক ধন্যবাদ আমাদের দীর্ঘ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।